ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে চীন গিয়েছিলেন এবং সেখানে গিয়ে ভারতকে তার সীমানা দেখানোর চেষ্টা করেছিলেন সেভেন সিস্টার নিয়ে। আপনাদের মনে আছে না সেই কথাটি? জোর গলায় বলেছিলেন যে ভারতকে তার সমুদ্র যাওয়ার জন্য আমাদের কাছে আসতে হবে, এরকমই একটা কথা। ইউনূস পরবর্তী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে কোন দেশ সফরে প্রথম যাবেন বলুন তো, আপনার কি ধারণা? আসুন সেটাই আলোচনা করে দেখা যাক। ইউনূসকে ক্ষমতায় বসানোর পেছনে যতই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের নাম জুড়ে দেওয়ার চেষ্টা হোক না কেন, সেটা আসলে ধোপে টেকে না। কারণ ভারত আসলে সাধ করে শেখ হাসিনাকে বাদ দিয়ে ইউনূসের মতো জামায়াতের চাইতেও জামাত, পাকিস্তানিদের চাইতেও পাকিস্তানি, বেশি পাকিস্তানি, মানে এমন কাউকে ক্ষমতায় বসাবে না। কিন্তু তারেক রহমানকে মার্কিন ভারত যৌথ প্রচেষ্টায় ক্ষমতায় বসিয়েছে, এটা স্পষ্ট। ইউনূসকে কারা ক্ষমতায় বসিয়েছিল, ভারত তার পেছনে ছিল কিনা, এ নিয়ে আমি একটি আলাদা ভিডিও করব, আজকালকের মধ্যেই যাবে, আশা করি দেখবেন। ইউনূস থেকে মুক্তি পেতে হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, আমেরিকা এবং ভারত মিলে তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে, এটা বাস্তবতা। সকলেই ভেবেছিল যে ইউনূস যেমন ক্ষমতা নিয়েই চীনে গিয়েছিলেন, তেমনি তারেক রহমানও হয়তো প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভারত সফরেই যাবেন। কিন্তু অবস্থা বলছে ভিন্ন কথা। তারেক রহমান ভারতের কাছে মুচলেকা দিয়েছেন বটে, কিন্তু সেটা রাখার পথে তিনি হাঁটছেন কিনা সে প্রশ্ন এখন অনেকেই তুলতে শুরু করেছেন। আমি সে প্রশ্ন তুলছি না এখনো, আমি সে প্রশ্ন রাখছি আলাদা করে, পরে কখন আলোচনা করব। আমি বরং প্রশ্ন তুলি, তারেক রহমান কি এবার জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যেতে পারবেন? সেখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় ক্লিয়ারেন্স কি তারেক রহমান পেয়েছেন বা পাবেন এফবিআই এর কাছ থেকে? এসব প্রশ্নের মধ্যেই সবচেয়ে বড় প্রশ্নটি হলো, প্রধানমন্ত্রী হিসেবে তিনি সবার আগে কোন দেশটি সফর করতে যাচ্ছেন? সমসাময়িক কূটনৈতিক তৎপরতার দিকে তাকালে আমরা দেখতে পাই, সদ্য ক্ষমতায় বসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইতিমধ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েন। ওই সাক্ষাতে তিনি তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানোর পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী কি লিয়াং এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছিলেন, বাংলাদেশ এবং চীনের সম্পর্ক ঐতিহাসিক এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই এই সুদৃঢ় সম্পর্কের নাকি সূচনা হয়েছিল। হবেও বা, কারণ চীন ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, ফলে বঙ্গবন্ধু পর্যন্ত অতটা ভালো সম্পর্ক তৈরি হয়নি স্বাভাবিকভাবেই। তিনি আরো জানিয়েছিলেন, মানে হুমায়ুন কবির আরো জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রীর অনেক অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ চলছে, তাই বিদেশ সফর শুরু করলে চীন সফরের বিষয়টি বিবেচনা করা হবে। এই অগ্রাধিকারমূলক কাজ বলতে আসলে কি বোঝানো হয়েছিল তা নিয়ে রাজনৈতিক মহলে গভীর সংশয় রয়েছে। সংশয় থাকারও কথা, আমরা শুধু কার্ড দেওয়া ছাড়া আর তো কিছু দেখছি না কোনো কাজ কারবার। যাই হোক, কারণ আমরা জানি যে এই সরকার মূলত অবৈধ ইউনূস সরকারের একটি বর্ধিত রূপ। তাদের প্রধান কাজই হয়ে দাঁড়িয়েছে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লবের নামে যারা দেশে অরাজকতা সৃষ্টি করেছিল সেই জুলাই সন্ত্রাসীদের পুনর্বাসন করা এবং দেশের মূল চেতনাকে ধ্বংস করা। কূটনৈতিক ভারসাম্য রক্ষার নামে সরকার এখন এক অদ্ভুত দোলাচালে ভুগছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আগামীকাল বেইজিং এ যাচ্ছেন। তিনি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এর ঠিক এক মাস আগে 7ই এপ্রিল তিনি দিল্লি সফর করেছিলেন। সেই দিল্লি সফর আর বেইজিং এর মাঝে দৌড়ঝাঁপ করে সরকার বোঝাতে চাইছে হয়তো যে তারা বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রাখছে। আমেরিকা কোথায়? আমেরিকা? আসলে আমেরিকা কোথাও নেই, আমেরিকা সারা বাংলাদেশে আছে। আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিটি নীতি নির্ধারণের জন্য ভূমিকা রাখছেন এবং প্রতিটি সরকারি বৈঠকে, এমনকি এমনও হতে পারে, আপনাদের আশ্চর্য হবেন না যে মন্ত্রী পরিষদের বৈঠকে হয়তো তিনি যে উপস্থিত হতে পারেন এবং সেখানে মন্ত্রী পরিষদের বৈঠকেও তিনি অংশ নিতে পারেন। তার জন্য দরজা খোলা, কে জানে তার কোন লোক ওখানে বসিয়ে রাখা হয়েছে। চীনের পক্ষ থেকেও তারেক রহমান সরকারকে সব ধরনের সহযোগিতার বার্তা দেওয়া হয়েছে। বিএনপিও চীনের সাথে সম্পর্ক নিবিড় করতে মরিয়া। গত 20 এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন সফর করে চীনের ওয়ান চায়না পলিসির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এসেছেন। এই তোষামোদী রাজনীতির পেছনে মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করা, কারণ দেশের ভেতরে যাদের পায়ের তলার মাটি অত্যন্ত আলগা মানে তো বুঝেন, নড়বড়ে।
চীনের সাথে এই দহরম মহরমের অন্যতম প্রধান এজেন্ডা হলো তিস্তা মহাপরিকল্পনা। 8,000 কোটি টাকারও বেশি খরচে নির্মিতব্য তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট অর্থায়নে চীন প্রবলভাবে আগ্রহী, কিন্তু সরকার এখানেও দ্বিধায় ভুগছে। একই অবস্থা চীনের প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বা জিডিআই এর ক্ষেত্রেও। চীন বাংলাদেশকে এই জোটে টানতে চাইলেও বাংলাদেশ এখনই এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবভিয়াসলি আমেরিকা চাইবে না এটার জন্য। সুতরাং এই জায়গাটা তো বুঝতেই হবে। পশ্চিমা বিশ্ব এবং ভারতের সম্ভাব্য অসন্তোষের কথা মাথায় রেখেই সরকার এই সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে। অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একদিকে চীনের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিতে চাইছে, অন্যদিকে পশ্চিমা বিশ্ব ও ভারতকে চটাতে ভয় পাচ্ছে। এই মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতি প্রমাণ করছে যে তারা দেশের স্বার্থের চেয়ে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি ব্যস্ত। আমাদের ভুলে গেলে চলবে না যে এই ইউনূস সরকারের বর্ধিত সরকারটি কার উপর ভর করে দাঁড়িয়ে আছে। তাদের মূল চালিকা শক্তি হলো যুদ্ধাপরাধীর দল জামায়াত ইসলামী এবং তাদের সশস্ত্র সহিংস এবং জঙ্গি অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং এনসিপির ভরসায় তথাকথিত গণ অভ্যুত্থানের ধোঁয়াশা তৈরি করে এই জুলাই সন্ত্রাসীরা আজ রাষ্ট্রযন্ত্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে আছে। তারেক রহমানের সরকার এই স্বাধীনতা বিরোধী অপশক্তির কাছে কার্যত জিম্মি। যে জামায়াত ইসলামী 1971 সালে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল, বুদ্ধিজীবী হত্যা করেছিল, আজ সেই যুদ্ধাপরাধীদের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। তারেক রহমানের সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠীকে রাজনৈতিক পুনর্বাসন দেওয়ার বিপজ্জনক খেলায় মেতেছে। আন্তর্জাতিক মহলকে বোকা বানানোর জন্য তারা যতই কূটনৈতিক সফর করুক না কেন, তাদের অভ্যন্তরীণ বিষাক্ত রাজনৈতিক আতাতের বিষয়টি আজ আর কারো অজানা নয়। তারেক রহমানের সম্ভাব্য চীন সফর নিয়ে জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের যে সময়সীমার কথা শোনা যাচ্ছে তা এখন হয়তো চূড়ান্ত নয়, বরং ওয়াকিবহাল মহল থেকে এমন ইঙ্গিত দিচ্ছে যে বৃহৎ শক্তিগুলোর রোষানল থেকে বাঁচতে এবং ভূ রাজনৈতিক ঝুঁকি এড়াতে তিনি হয়তো তার প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। কারণ হিসেবে বলা হবে যে ভুটান প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এটি আসলে একটি নিরাপদ বা সেফ এক্সিট খোঁজার চেষ্টা মাত্র। ভারত, চীন বা আমেরিকার মতো পরাশক্তিগুলোর কোনো একটিকে বেছে নিলে অপরপক্ষ ক্ষুব্ধ হতে পারে, এমন ভিত্তি থেকেই সার্কভুক্ত কোনো একটি ছোট দেশকে দিয়ে সফর শুরুর এই পরিকল্পনা খোঁজা হচ্ছে। কিন্তু চাপ প্রবল হচ্ছে পাকিস্তানের দিকে। ইতিমধ্যে বাংলাদেশ থেকে একদল সরকারি কর্মকর্তা পাকিস্তানে গিয়েছেন প্রশিক্ষণ নিতে, কিভাবে সেনাবাহিনীর আন্ডারে কাজ করা যায়। খারাপ না, কিন্তু এই ধরনের পলিসি দিয়ে একটি দেশের দীর্ঘমেয়াদী পররাষ্ট্রনীতি চলতে পারে না। এই যে হজবরলা পলিসির কথা বলছি, কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফরে ভুটান যেতে পারেন, কারণ ভুটানই সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। ভুটান দিয়ে শুরু করলে একটা ঐতিহাসিক আবেগিক বার্তা দেওয়া যায়, একই সঙ্গে ভারত বা চীনের কোনো একটিকে প্রথমে বেছে নেওয়ার যে কূটনৈতিক ঝুঁকি সেটাও এড়ানো যায়। কিন্তু এরপরই তো আসবে সেই মূল প্রশ্ন, ভারত না চীন? এবং এই মুহূর্তে যেভাবে বেইজিং থেকে একের পর এক আমন্ত্রণ আসছে, যেভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল তিতুমির, তারপরে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের মাধ্যমে ভূমি তৈরি হচ্ছে, যেভাবে জুন জুলাইয়ে সফরের সময়সীমার কথা বলা হচ্ছে, তাতে স্পষ্টতই মনে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বড় রাষ্ট্রীয় সফরটি হতে পারে চীন। তাতে আমেরিকা কি করবে ভয় পাচ্ছি। যাই হোক, এই সফর যদি সত্যি হয় তাহলে এর রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সমর্থনে ক্ষমতায় আসা একটি সরকার প্রথম বড় সফরে চীন যাচ্ছে, এই বার্তাটা ওয়াশিংটন এবং দিল্লি দুটোর জন্যই খুবই অস্বস্তিকর হবে, সন্দেহ নেই। কিন্তু তারেক রহমান সম্ভবত এই মুহূর্তে বাস্তবতাকেই প্রাধান্য দেবেন। চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার, তিস্তা প্রকল্পে অর্থায়নের সম্ভাবনা আছে, মংলা বন্দর আধুনিকীকরণে চীনের আগ্রহ আছে। এই অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে বিএনপি সরকার বেশি দিন চলতে পারবে কিনা সন্দেহ আছে। তবে একটা প্রশ্ন করে যাই বা থেকে যায়, সেটা হচ্ছে যে সরকারকে মার্কিন ভারত যৌথ প্রচেষ্টায় ক্ষমতায় বসানো হলো বলে আমরা সবাই মনে করছি, সেই সরকার যদি প্রথম বড় সফরেই বেইজিং এ উড়ে যায়, তাহলে সেটা কি ওয়াশিংটন এবং দিল্লির সঙ্গে করা সেই অলিখিত মুচলেখা লঙ্ঘন হবে না? তারেক রহমান কি সেই ভারসাম্যের দড়ির উপর দিয়ে হাঁটতে পারবেন, নাকি দড়ি ছিঁড়ে পড়ে যাবেন?
বা দড়িটাকে কেটে দেবে কোনো পক্ষ? এই প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম। উত্তর আপনারা সময়ই পাবেন, কিন্তু আপনারাও দিন। ভালো থাকবেন সবাই।